বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে পল্লী কবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কবিতাটির মধ্যে কবি এক গ্রামীণ কুটিরের সুন্দর মনোরম দৃশ্য ফুটিয়ে তুলেছেন, যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। আমরা কবিতাটি আলোচনার মাধ্যমে এক এক করে সেই সব দৃশ্যপটের সাথে পরিচিত হব। কবিতার বিষয়বস্তুতে যাবার আগে আমরা প্রথমে কবি জসিমউদ্দিন সম্পর্কে একটু জেনে নেব। কবি জসিমউদ্দিন 1904 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আনসার উদ্দিন আহমদ এবং মাতা আমিনা খাতুন। তিনি ফরিদপুর জেলায় কলেজের পড়া সমাপ্ত করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন। এরপর তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি। তবে নকশি কাঁথার মাঠ কাব্যটি তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো বালুচর, সুজন বাদিয়ার ঘাট, ধানক্ষেত, মাটির কান্না, রঙ্গিলা নায়ের মাঝি, এক পয়সার বাঁশি, রূপবতী, গাঙের পাড় প্রভৃতি। তার উল্লেখযোগ্য গদ্য গ্রন্থগুলি হল ঠাকুর বাড়ির আঙিনায়, স্মৃতির পট, বোবা কাহিনী, যে দেশে মানুষ বড়, হলদে পরীর দেশে প্রভৃতি। আলোচ্য গড়াই নদীর তীরে কবিতাটি কবি জসিমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় চলে আসি। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। কবিতার শুরুতেই আমরা বাংলাদেশের একটি নদীর নাম পাই। নদীটি হলো গড়াই নদী। গড়াই নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি নদী। এই নদী কুষ্টিয়া জেলার তালবাড়িয়া নামক স্থানে পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে। পরে নদীটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত গিয়ে মধুমতি নদীতে মিশেছে। এই নদীর তীরে কবি লতা পাতা ফুল মায়ায় ঘেরা এক কুটিরের উল্লেখ করেছেন। প্রকৃতির বুকে অবস্থিত কুটিরের বর্ণনা দিতে গিয়ে কবির মনে হয়েছে প্রকৃতি যেন তার লতা পাতা ফুল দিয়ে পরম মমতায় এই কুটিরটিকে আগলে রেখেছে। আসলে প্রকৃতির স্নেহবন্ধনে বাঁধা পড়া কুটিরের এক জীবন্ত চিত্র কবি আমাদের সামনে তুলে ধরেছেন। তাই তিনি বলেছেন, কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। দেখো, প্রকৃতিতে গাছ বেড়ে ওঠার জন্য আলো, জল, মাটি, বায়ু সব কিছুরই প্রয়োজন আছে। আর গাছে যখন ফুল ফোটে তখন আমাদের মনটাও কিন্তু এক অজানা আনন্দে ভরে ওঠে। কোনো কোনো ফুল দেখবে সকালে ফোটে, আবার কোনো ফুল সন্ধ্যাবেলায় ফোটে, আবার কোনো ফুল রাতে ফোটে। আবার দেখবে বাতাস পেয়ে গাছগুলো কেমন দুলতে থাকে। আলো বাতাস মেখে উঠানের কোণে সকাল সন্ধ্যায় ফুটে থাকা বুনো ফুলগুলো যেন হাসি দিয়ে কুটিরটিকে ভরিয়ে রেখেছে। বাতাসে গাছগুলো সব হেলে পড়ছে, তাই দেখে মনে হচ্ছে যেন তারা হাসিতে লুটিয়ে পড়ছে। মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার। লতা জাতীয় গাছ যেমন লাউ, কুমড়ো, পুঁই, শিম প্রভৃতি গাছ যেহেতু সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেজন্য বাঁশ দিয়ে মাচা বানিয়ে এই গাছগুলোর লতা পাতাগুলো মাচার উপর তুলে দেওয়া হয়। মাচার মানে হলো মাচা। আমি স্ক্রিনে মাচার একটি ছবি দিয়েছি, দেখো, তাহলে বুঝতে পারবে যে মাচা কেমন দেখতে হয়।
কবিতায় বর্ণিত কুটিরের উঠানের মাচানের পরে অর্থাৎ মাচার ওপর শিম, লাউ, কুমড়ো প্রভৃতির লতাপাতা ছেয়ে আছে এবং আড়াআড়িভাবে প্রতিটি গাছের ফুল ফুটে আছে। এ যেন এক মনোরম দৃশ্য। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। তল দিয়ে বলতে এখানে মাচার তলার কথা বলা হয়েছে। অনেক সময় জায়গা বাঁচানোর জন্য মাচার নিচে শাক লাগানো হয়, যেগুলোর উচ্চতা খুব বেশি হয় না। এখানে মাচার নিচে লাল নোটে শাক লাগানো হয়েছে এবং মাচার তলাটা লাল নোটে শাকে এত সুন্দর ভরে আছে, দেখে মনে হচ্ছে যেন সেখানে লাল রঙের ঢেউ উঠেছে এবং উঠানে এই বাড়িরই কোনো বধূ অর্থাৎ বউ তার লাল শাড়িখানি রোদে মেলে দিয়ে গেছে। গড়াই নদীর তীরে কুটিরের এই দৃশ্য যেন আমাদের মনকে আকর্ষণ করে। মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এদো ডোবা বলতে বোঝায় নোংরা ও কাদাযুক্ত জলাশয়। ডাহুক মেয়ে বলতে পল্লী প্রকৃতির এক ধরনের জলচর পাখিকে বোঝানো হয়েছে। মাঝে মাঝে পল্লী প্রকৃতির নোংরা কাদাযুক্ত জলাশয় থেকে ডাহুক পাখিরা তাদের বাচ্চাদের নিয়ে যেন এই কুটিরে ঘুরতে আসে এবং পাখিদের যে শব্দ তাকে গানের সাথে তুলনা করা হয়েছে। তারা যেন একে অপরের সাথে এভাবে সুমিষ্ট সুরে গানে গানে কথা বলে তাদের মনের ভাব ব্যক্ত করে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। গ্রামে গঞ্জে তো গাছের সংখ্যা প্রচুর এবং সেখানে নানা ধরনের পাখিও দেখা যায়। গাছের শাখায় শাখায় পাখিরা নির্ভয়ে মনের আনন্দে গান করে। এই কুটিরে যে মানুষ বাস করে তা পাখিরা বুঝতে পারেনি। তারা এই কুটিরটিকে মনে করে যেন তাদের মুক্ত বনেরই অংশ, ফলে মানুষের ভয় তাদের মধ্যে দেখা যায় না। তারা তাদের মুক্ত বিচরণ ক্ষেত্র হিসেবে এই কুটিরটিকে বেছে নেয়। তাই পাখিরা নির্ভয়ে গান করে। মটরের ডাল, মসুরের ডাল, কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। তোমরা তো সবাই মটরের ডাল, মসুরির ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা সবই দেখেছ। তাদের রং সম্পর্কেও তোমাদের ধারণা আছে। কবিতায় বর্ণিত কুটিরের উঠানে খুব যত্ন সহকারে কুটিরের মানুষ মটরের ডাল, মসুরির ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা তারা রোদে শুকোতে দিয়েছে। দেখে মনে হচ্ছে যেন এখানেও বিচিত্র রঙের ঢেউ উঠেছে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আকাকার। উঠানে যে মটর ডাল, মসুরের ডাল, কালো জিরা, ধনে, লঙ্কা শুকানো হয়েছে, তার ফলে মনে হচ্ছে কেউ যেন উঠানে বিচিত্র রঙের আলপনা এঁকে রেখেছে, যা এই কুটিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। আখরে শব্দের অর্থ হলো অক্ষরে। এই সকল দৃশ্যপট যেন নানা অক্ষরে এই কুটিরের সুখের চিত্র এঁকেছে। জীবনের সমস্ত সুখ, আহ্লাদ, আনন্দ যেন এখানে লেখা রয়েছে। এই কুটিরের মানুষের জীবনের সমস্ত হাসি আনন্দই যেন প্রকৃতির সৌন্দর্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে। সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। এই বাড়ির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে সকাল সন্ধ্যার দূর আকাশের রঙিন মেঘেরাও এই বাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই কুটিরটিকে ভালোবেসে তারাও যেন কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে যায়। তারাও যেন এই কুটিরের সাথে
একাত্মতা অনুভব করে। এই কুটিরটি যেন মাটি এবং আকাশের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দেয়। সব মিলিয়ে এই কুটিরকে কেন্দ্র করে কবি পল্লী প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির বুকে সাধারণ জীবনযাপনের মাঝেও যে এক অসাধারণ শান্তি বিরাজ করে তা এই কবিতার মধ্যে কবি তুলে ধরেছেন। তাহলে এই ছিল আজকের কবিতার বিষয়বস্তু আলোচনা। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।